হাওড়ে ধান শুকানোর ব্যস্ততা, এখনো ডুবে আছে হাজার হাজার হেক্টর জমি। শ্রমিক সংকটে সব ফসল তোলা অনিশ্চিত। নওগাঁ ও কুড়িগ্রামে বজ্রপাতে 4 জনের মৃত্যু। শিগগিরই একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পানি সম্পদ মন্ত্রী জানালেন 16 মে চাঁদপুর ও 25 মে ফেনী যাবেন তারেক রহমান। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় রেকর্ড রোগী হাসপাতালে, নতুন করে ভর্তি 1650। আরও 7 শিশুর মৃত্যু। রাজশাহীতে কমছে না সংক্রমণ। বরিশাল থেকে নিখোঁজের 3 দিন পর কক্সবাজারে 7ম শ্রেণীর ছাত্র উদ্ধার। অচেতন অবস্থায় পেয়ে থানায় নিয়ে আসেন 2 ব্যক্তি। রহস্য উদ্ঘাটনের চেষ্টায় পুলিশ। এবং হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি থেকে এলো অপরিশোধিত জ্বালানি তেল। প্রাণ ফিরছে দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে। 23 দিন পর পরশু থেকে চালুর সম্ভাবনা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনাম। 2 সপ্তাহ পর হাওড়ে রোদের ঝলক। সুনামগঞ্জ, কিশোরগঞ্জে দিনভর ধান শুকাতে ব্যস্ত ছিলেন কিষানি। নেত্রকোনা, হবিগঞ্জে পানি কমলেও বাড়ছে মৌলভীবাজারে। এখনও হাওড় অঞ্চলে ডুবে আছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। শ্রমিক সংকট ও আকাশ ছোঁয়া মজুরের কারণে পানি থেকে সব ধান কেটে আনা কঠিন হয়ে পড়ছে। নষ্ট হওয়ার শঙ্কায় কম দামে ফসল বিক্রি করে দিচ্ছেন কৃষকরা। 2 সপ্তাহ বৈরী আবহাওয়া শেষে হাওড় অঞ্চলে দেখা মিলল রোদের। এতে খানিকটা স্বস্তিতেই কৃষক। তপ্ত রোদে কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে ধান শুকানোর ব্যস্ততা। রাস্তা কিংবা বাড়ির উঠানে কর্মমুখর কিষানি। সরকার ধান কেনা শুরু করলেও সময় মতো শুকাতে না পারায় বিক্রি করতে পারছেন না তারা। বাধ্য হয়ে কম দামে কাঁচা ধান বিক্রি করে দিতে হচ্ছে কৃষকদের। ধানগুলা মনে হলো আসছে, এই ধানগুলা হয়তো আস্তে আস্তে শুকানি হচ্ছে। রোদ দিচ্ছে, সেই কারণে ধান নিতে পারতেছি। আরো 15 দিন হলে আমরা ধানটা বাড়িতে নিতে পারবো। রৌদ্রটা বালা রকম ভাবে আমরা পাই তাহলে যতগুলা ধান নষ্ট হইছে আর যেগুলা বাড়িতে আনতাম পারছি এগুলারে হুকানি যাইব। নেত্রকোনা ও হবিগঞ্জের হাওড় এলাকায় কমছে পানি, তবে এখনো ডুবে আছে হাজার হাজার হেক্টর জমির ধান। কৃষকরা বলছেন শ্রমিক সংকট ও আকাশছোঁয়া মজুরির কারণে পানি থেকে সব ফসল কেটে আনা কঠিন হয়ে পড়েছে। উজানের ঢলে মৌলভীবাজারে আবারও বাড়ছে হাওরের পানি। হাকালুকি, কাউয়াদিঘি সহ বেশ কয়েকটি হাওরে নষ্ট হয়ে গেছে প্রায় 3500 হেক্টরের বোরো ফসল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কুড়িগ্রাম ও নওগাঁয় বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্থানীয় কৃষক মোহাম্মদ ওবায়দুল জমিতে ধান কাটতে যান। এ সময় বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এদিকে নওগাঁর নিয়ামতপুরের রামনগর এলাকায় ধান কাটার সময় বজ্রপাতে অনুকূল চন্দ্র ও উঠাপাড়া এলাকায় জুয়েল নামে কৃষকের মৃত্যু হয়। একই সময়ে মহাদেবপুর উপজেলার পুরাপাড়া এলাকায় দিলীপ নামে আরেক যুবকের মৃত্যু হয়। আহত হন আরও 2 জন। পদ্মা ব্যারেজ প্রকল্প দ্রুত একনেক বৈঠকে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। খাল খনন কর্মসূচি সহ জনসভায় যোগ দিতে 16 মে চাঁদপুর ও 25 মে ফেনী যাবেন প্রধানমন্ত্রী। শিক্ষামন্ত্রী জানান, সামাজিক মূল্যবোধ ফেরাতে বিএনসিসির মতো সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করবে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান 2 মন্ত্রী। দেশের দক্ষিণ পশ্চিমের প্রাণ প্রকৃতি ও নদী রক্ষায় শুষ্ক মৌসুমে পানি সংকট এবং ফারাক্কার বিরূপ প্রভাব মোকাবেলায় পদ্মা ব্যারেজ নির্মাণকে সমাধান হিসেবে দেখছে সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পানি সম্পদ ব্যবস্থা বিষয়ক সভায় এ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। জানান, দ্রুত একনেকে উপস্থাপন হবে প্রকল্পটি। পদ্মা ব্যারেজ, সেটার স্টাডি রিপোর্ট, কারিগরি দিক সমীক্ষা প্রায় সম্পূর্ণ। মিটিং যেটি হবে একনেক সভায়, তার আগ পর্যন্ত আমাদের প্রায়োরিটি বেসিস কি কাজগুলো সম্পন্ন করা দরকার ইমিডিয়েট, সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি।
এ সময় শিক্ষা ব্যবস্থা ও সহশিক্ষা কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে বিএনসিসির মতো সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করবে সরকার। ইজ এ সেকেন্ড ডিফেন্স লাইন। এই ব্যাপারে আমরা ছেলেদেরকে কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি নিরক্ষরতা দূরীকরণের জন্য, সোসাইটিতে যে কোনো দুর্যোগের সময় এই বিএনসিকে রিস্ট্রেংথেন করার জন্য আজকে আমরা একটা মিটিংয়ে বসছিলাম। পলিসিগত ডিসকাশন হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, শিক্ষাদান আনন্দদায়ক করতে সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে লার্নিং উইথ হ্যাপিনেস কালচার গড়ে উঠবে। সেই লক্ষ্যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা ভ্যালু বেস করতে চাই, প্রিন্সিপাল বেস করতে চাই, এথিক্স বেস করতে চাই, যেন তারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। এদিন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সহ অন্যান্যরা বৈঠক করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি অবহিত করেন সরকার প্রধানকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিভাগের 40টির বেশি নদী খাল দখল ও দূষণের কারণে মৃতপ্রায়। কালের বিবর্তনে অর্ধেকের বেশি নদী হারিয়ে গেছে মানচিত্র থেকে। দুপার দখলের কারণে নদী রূপ নিয়েছে সরু খালে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। সাইফুর রহমান রকির রিপোর্ট। দখল দূষণে নওগাঁর আত্রাই, ছোট যমুনা, তুলসীগঙ্গা সহ 6টি নদ নদী অস্তিত্ব সংকটে। এক সময়ের স্রোতস্বিনী নদীগুলো বর্ষা মৌসুমেও যেন মরা খাল। নাটোরের 19টি নদীর মধ্যে দখল দূষণে সবচেয়ে বেহাল দশা নারদ নদ ও বরাল নদীর। এছাড়া বারনয় ও মুসা নদীও দখল করেছে প্রভাবশালীরা। এছাড়া জেলার 58টি বড় খালের বেশিরভাগই দখল হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের 4টি নদীর মধ্যে মহানন্দায় রাবার ড্যাম ও পাগলা নদী খননের কারণে নাব্যতা থাকলেও পুনর্ভবা ও পদ্মা নদীতে পানি নেই। রাজশাহী শহরের পার ঘেঁষে বয়ে গেছে পদ্মা নদী। লালন শাহ মুক্তমঞ্চের সামনে অবৈধভাবে গড়ে উঠেছে শতাধিক স্থায়ী অস্থায়ী দোকানপাট। এছাড়া বরাল, নারদ ও হুজ্জা নদীতে বাদ দিয়ে ধান ও মাছের চাষ করছেন স্থানীয়রা। সমস্ত ড্রেনের পানিগুলো এইদিকে ছাড়ার জন্য আমাদের এইদিকে এখন চাষাবাদের জন্য অসুবিধা। আবাদেরও ক্ষতিকর, আমাদেরও ক্ষতিকর, এই যে দুর্গন্ধ বাড়েছে। রাজশাহীর পবা উপজেলার বারনয় নদী এটি। তবে দেখে বোঝার উপায় নেই, কারণ দুই ধার সংকুচিত হয়ে যাওয়ায় এখন এটি খালে পরিণত হয়েছে। এটা নদী, আমরা এটা সম্পূর্ণটা আমরা নিজে ভরাট করেছি। আমাদের অনুমতি নেওয়া লাগেনি। একবার দরগার থেকে কিছু মানুষ আসছিল, বলেছিল যে আপনারা যেহেতু দোকান এখানে করছেন, তো আমাদের কাছে বছর চুক্তিতে সরকারের কাছ থেকে জায়গাটা নেন। পানি উন্নয়ন বোর্ড বলছে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। যেসব নদী আছে যেগুলোর খনন প্রয়োজন, পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রাজশাহী বিভাগে 40টির বেশি নদ নদী ও খাল দখল দূষণের কারণে রয়েছে অস্তিত্ব সংকটে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি হয়েছে 1650 রোগী। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 13 জন রোগী ভর্তি হয়েছেন। হামের উপসর্গে আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 111 জন রোগী। এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 939 জনে। এমন পরিস্থিতির মধ্যে দেখা দিয়েছে হাম শনাক্তের কিট স্বল্পতা। তবে আগামী 1 সপ্তাহের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে পর্যাপ্ত কিট পাওয়া যাবে বলে জানান জনস্বাস্থ্য ইনস্টিটিউটের কর্মকর্তা। বরিশাল থেকে নিখোঁজের 3 দিন পর কক্সবাজারে অচেতনভাবে পাওয়া গেছে স্কুল ছাত্র সৌরভ দাস শানকে। অচেতন অবস্থায় পেয়ে থানায় নিয়ে আসেন 2 ব্যক্তি। সৌরভের দাবি, অজ্ঞাত ব্যক্তি ঠিকানা পড়তে বলতেই জ্ঞান হারায় সে। বরিশাল থেকে নিখোঁজ হয়ে কিভাবে কক্সবাজারে পৌঁছালো সৌরভ, সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টায় পুলিশ। নিখোঁজের 4 দিন পর কক্সবাজারে অচেতন অবস্থায় পাওয়া গেছে বরিশালের কালেক্টর স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী সৌরভ দাস শানকে। মঙ্গলবার দিনগত রাত 2টার দিকে ব্রিজে অচেতন অবস্থায় পড়েছিল সৌরভ। তাকে উদ্ধার করে ঈদগাঁও থানায় নিয়ে যায় স্থানীয় 2 জন। গত 2 মে মায়ের নির্দেশে বিকাশ থেকে টাকা তুলে কিনতে গিয়েছিলেন খিচুড়ি অর্ডার করে। রাস্তায় হাঁটার সময় হঠাৎ অজ্ঞাত ব্যক্তি সাদা কাগজের ঠিকানা পড়তে বলে তাকে। তা পড়তে চোখের সামনে জ্ঞান হারায় সৌরভ। আমার ফোনে বিকাশে টাকা আছে, তুই 500 টাকা তুলবি, তুই খিচুড়ি নিয়ে আসবি আর টাকা খুচরো করে নিয়ে আসবি। খিচুড়ি
আমি অর্ডার দিয়ে তারপর বের হয়ে আমি একটু সামনে হাঁটতে আসলাম, তারপর মধ্যবয়সী বা একটু আগে সে আমাকে একটা অ্যাড্রেস দেখাইছিল, সেই অ্যাড্রেসটা একটু ধারে নেওয়ার পরে আর এখন পর্যন্ত আমার কিছু মনে নেই। স্কুল ছাত্রে রহস্যকেরা নিখোঁজের ঘটনা নিয়ে রীতিমতো বিস্মিত কক্সবাজার ঈদগাঁও থানা পুলিশ। তারা জানান, পকেটে থাকা বাসের টিকিট থেকে জানতে পেরেছেন নিখোঁজের পর থেকে ওই স্কুল ছাত্র ঘুরেছেন দিনাজপুর, বিরামপুরেও। ভিকটিমের কাছ থেকে আমরা 2টি টিকিট পাই। টিকিটের উপরে তার ডাক নাম দেওয়া ছিল, একটি মোবাইল নাম্বার ছিল, টিকিটের ভিতরে একটি মোবাইল নাম্বার ছিল। উপরে মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়, ভিতর যে মোবাইল নাম্বারটি সেটিতে আবার 2টি ডিজিট কম দেওয়া আছে। পুলিশ বলছে কিভাবে এবং কারা শানকে অচেতন করলো তা জানা যাবে তদন্তের পর। প্রচলিত যে আইন ও বিধির আলোকে আমরা এই বিষয়ে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনাটির রহস্য উদ্ঘাটনে আমরা তৎপর আছি। বরিশালের ভাটিকানা গ্রামের সজল দাস ও মিতু দাসের প্রথম পুত্র সৌরভ দাস শান। সৌরভের পিতা সৌদি প্রবাসী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় আরও থাকছে। নেত্রকোনায় ধর্ষণের পর অন্তঃসত্ত্বা 12 বছরের শিশু। মামলার পর 13 দিন বারবার অবস্থান পরিবর্তন, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের। ময়মনসিংহ থেকে গ্রেফতার। তেল সংকটে বন্ধ হওয়ার 23 দিন পর চালু হতে যাচ্ছে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। এর মধ্যে হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে আনা হয়েছে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল। বিপিসি জানিয়েছে শুক্রবার থেকে পরিশোধন শুরু করবে ইস্টার্ন রিফাইনারি। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। MT9 মিয়া বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে নোঙ্গর করার পর বিপিসির কর্মকর্তারা জাহাজে গিয়ে আমদানিকৃত ক্রুড অয়েল পর্যালোচনা করেন। এরপর শুরু হয় ক্রুড অয়েল লাইটারিং কার্যক্রম। 8টি লাইটার জাহাজের মাধ্যমে এসব ক্রুড অয়েল নিয়ে আসা হচ্ছে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা উপকূলবর্তী ডলফিন জেটিতে। আমরা আশা করছি যে 9 থেকে 10 দিনের মধ্যে এই তেল সরবরাহ সম্পন্ন করা সম্ভব হবে। পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট বন্ধ করে দেওয়া হয়। এই 2টি ইউনিটের প্রতিদিন 4000 মেট্রিক টনের বেশি অকটেন, পেট্রোল, ডিজেল এবং ফার্নেস অয়েল সহ 13 ধরনের জ্বালানি পরিশোধন করে ডিলারের মাধ্যমে বাজারজাত করা হতো। এই যে ক্রুড অয়েল আসলো 1 লাখ টন, এতে দিয়ে ইস্টার্ন রিফাইনারি হয়তো বড় জোর 25 দিন এরকম যেতে পারে। তো এর মধ্যে আবার নতুন ক্রুডের চালান আনতে হবে। মূলত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল লোড করতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ভাড়া করা ট্যাঙ্কার MT9 মিয়া 20 এপ্রিল ভেড়ে সৌদি আরবের ইয়ানবু বন্দরে। বহুল আলোচিত হরমুজ প্রণালী এড়াতে লোহিত সাগরের উপকূলবর্তী এই বন্দরটি বেছে নেওয়া হয়েছিল। 21 এপ্রিল চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে জাহাজটি সৌদি আরব ছেড়ে আসে। ইন অ্যাডিশন এই মাসের 10 তারিখে আরেকটা 1 লাখ টনের কার্গো লোড হবে হচ্ছে ইউএই বা এমিরাটসের ফুজার এয়ারপোর্ট থেকে। এটাও হচ্ছে আপনার গালফের বাইরে। সো গালফের সেই ইস্যু বা ইরান ওয়ারের যে ইস্যু কোনোভাবে এটাকে এফেক্ট করছে না। ইস্টার্ন রিফাইনারির 3 নম্বর ইউনিটটি চালু থাকলেও সেখানে সামান্য পরিমাণে বিটুমিনের পাশাপাশি পেট্রোল ও অকটেন উৎপাদন হতো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নেত্রকোনায় ধর্ষণের পর অন্তঃসত্ত্বা 12 বছরের শিশু। মামলার পর 13 দিন বারবার অবস্থান পরিবর্তন করে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদ সাগর। আত্মগোপনে থাকা অভিযুক্তকে বুধবার অভিযান চালিয়ে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র্যাব। অবশেষে ধরা পড়েছে ধর্ষণে 12 বছরের শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা পরিচালক আমানুল্লাহ মাহমুদি ওরফে সাগর। মামলার 13 দিন পর বুধবার তাকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করে র্যাব। শিশুটির মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে। শিশুটি তার নানির কাছে থেকে মাদ্রাসায় পড়াশোনা করে। ধর্ষণে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনা ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালায় সাগর। টাকা দিয়ে মীমাংসাও করতে চেয়েছিলেন তিনি। এতে শিশুটির মা রাজি না হলে মাদ্রাসা বন্ধ করে আত্মগোপনে চলে যায় অভিযুক্ত। মামলা হওয়ার পর গ্রেফতার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করে সাগর। গাজীপুর সদর ও টঙ্গী ঘুরে সবশেষ গৌরীপুরে আশ্রয় নেয় সে। গ্রেফতার এড়াতে এই অভিযুক্ত শিক্ষক এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। সে কোনো মোবাইল সাথে রাখতেছিল না, সে কারণে তাকে আমরা ট্রেস করতে পারতেছিলাম না। পরবর্তীতে আরও উন্নত প্রযুক্তির সহায়তায় আমরা তাকে গৌরীপুরে ট্রেস করেছি। র্যাব বলছে অন্য কোনো শিশুকে সে নির্যাতন করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আমরা জিজ্ঞাসাবাদ করেছি তাকে, বা
পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, সে খুব বেশি কোনো কিছু বলেনি। শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার ঘটনায় আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসীও। নেত্রকোনা জেলার মদন থানায় ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলার সময় আরও থাকছে। এর সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ততা, গোখাদ্যের চড়া দামে লাভ নিয়ে দুশ্চিন্তায় খামারি। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সংখ্যা, নওগাঁয় প্রস্তুত প্রায় 8 লাখ পশু। রংপুরে আধিপত্য বিস্তারের জেরে কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের সংঘর্ষে এক ভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বদরগঞ্জের বালুয়াভাটা এলাকায় এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে আদালতে হাজিরা দিতে যায় কিশোর গ্যাংয়ের মমিনুল ইসলাম ও ফিরোজ শাহর লোকজন। এ সময় আদালতেই মমিনুলের উপর হামলা চালায় ফিরোজ শাহ গ্রুপ। পরে সেটি মীমাংসা হয়। আদালত থেকে ফিরে গিয়ে মমিনুলের বাহিনী ফিরোজের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে আম্বিয়ার মোড়ে ভ্যান চালক আরিফুলকে একা পেয়ে এলো পাতারি ছুরিকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। ফরিদপুরে মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে রবিউল নামে এক যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দুপুরে বটতলা এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, কিছুদিন আগে শহীদুল তার শ্যালকের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে এসে স্থানীয় এক ব্যক্তির কাছে বন্ধক রাখে। গত মঙ্গলবার মোটরসাইকেলটি নিতে আসেন শ্বশুর সাইদ মোল্লা, সঙ্গে নিয়ে আসেন প্রতিবেশী রবিউলকে। মোটরসাইকেলটি ফিরিয়ে না দেওয়ায় তর্ক বিতর্ক হয়। পরে বিকেলে শহীদুল আবারও তাদের ডেকে আনেন। এক পর্যায়ে কৌশলে রবিউলকে বাড়ির বাইরে ডেকে নেয়ার পর থেকেই নিখোঁজ হন তিনি। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সকালে নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তারা মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও সিআইডি টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে টাঙ্গাইলের দেলদুয়ারে একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মেহেরপুরে খালাতো ভাইকে হত্যার দায়ে অভিযুক্ত সামিরুলকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, দুপুরে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের একটি বাড়ি থেকে সামিরুলকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত রক্তাক্ত রামদা উদ্ধার করা হয়। এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে খালাতো ভাই গোলাম হোসেনকে কুপিয়ে হত্যা করে সামিরুল। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেন। চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। এ সময় তারা বলেন, পরিকল্পিতভাবে 2 জন সাংবাদিকের উপর হামলা হলেও 5 দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাদের অভিযোগ, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হামলাকারীরা। 72 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আবহাওয়া এবারে রংপুরে হাড়িভাঙা আমের ব্যাপক ক্ষতি হয়েছে। আটি আসার ঠিক আগ মুহূর্তে গুটি ঝরে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন বাগান মালিকরাও। যদিও কৃষি বিভাগ বলছে, প্রাকৃতিক দুর্যোগে খুব একটা প্রভাব পড়বে না। রেদওয়ান হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ ও তারিকুল ইসলাম। 1 বিঘা জমি লিজ নিয়ে আমের আবাদ করেছেন মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ এলাকার চাষি জাহিদুল ইসলাম। সাম্প্রতিক ঝড় বৃষ্টিতে আমের গুটি পড়ে যাওয়ায় স্প্রে দিয়ে বাকিটুকু ধরে রাখার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ঝড় বৃষ্টির আগে যেরকম পরিমাণ আম ছিল, তা এখন মনে করো তার অর্ধেক, মানে ঝড় বৃষ্টিতে আমরা পড়ে গেছি। একই অবস্থা পদাগঞ্জ ও রূপনীগঞ্জ সহ বিভিন্ন এলাকার বাগানীদের। জানান, 1 বিঘে পরিচর্যা খরচ বেড়েছে, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের ধকল কাটানোই মুশকিল হয়ে পড়েছে। 100% আম দেখা গেছে, সে আম মনে করো ঝড় তুফান মুগুল টুগুল পড়ে যাওয়ার পর এখন 50% দেখা গেল। প্রথম থেকে বহু ট্রিটমেন্ট করছি, করার পর কয়েকদিন ধরে সারার পর আম পড়ে গেছি। ফলনটা যা হচ্ছিল আল্লাহ দিয়েছিল হচ্ছিল, কিন্তু ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। ঔষধের খরচটা বেশি, তার মানে বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি ফিরে ঔষধ দিবে না করছে, ফির এই বৃষ্টি হচ্ছে, এই কারণে কিন্তু এবার আমের হয়তো ফলনটা আমার এদিকে একটু কম দেখা যাচ্ছে। যদিও কৃষি বিভাগ বলছে প্রাকৃতিক দুর্যোগে খুব একটা প্রভাব পড়বে না। এখন যে আমের স্তর, গুটি স্তরে, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে রিস্কি যে স্তরটি ছিল মুকুল ঝরা, সেটি পার হয়ে
হয়ে এসেছে। এই গুটি স্তরে খুব বড় ধরনের ক্ষতির কোনো আশঙ্কা নেই। রংপুরে মোট ৬,১89 হেক্টর জমিতে আমের আবাদ হলেও হাড়িভাঙা আমের গাছ রয়েছে ২,৫৫৬ হেক্টর জমিতে, যেখানে গত বছর উৎপাদন হয়েছিল ৩৮,৫০৮ মেট্রিক টন আম। কৃষিবিদদের ভাষায় হাড়িভাঙা আমের কম ফলন হলে অফ ইয়ার আর ভালো ফলন হলে সে বছরকে অন ইয়ার বলা হয়ে থাকে। এবছর অন ইয়ার হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে হাড়িভাঙা আমের বাম্পার ফলনে কিছুটা শঙ্কিত বাগানীরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। নারায়ণগঞ্জের ফতুল্লা একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে 4 শিক্ষার্থী আহত হয়েছে। সদর উপজেলার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। স্কুলটির শিক্ষক ও অভিভাবকরা জানান, বেলা 11:30টায় দ্বিতীয় শ্রেণীর একটি ক্লাস চলছিল। সিলিং ফ্যান হঠাৎ করে খুলে নিচে পড়ে যায়। এ সময় ওই ক্লাসের 4 শিক্ষার্থী আহত হয়। এই ঘটনায় স্কুল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নারায়ণগঞ্জে একটি আবাসন প্রকল্পের 200 অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দুপুরে সদরের কুতুবপুর ইউনিয়নের 2টি স্থানে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিতাস কর্তৃপক্ষ জানায়, প্যারাডাইস সিটি নামে একটি আবাসন প্রকল্পের বিভিন্ন বাড়িতে তল্লাশি করে 200-র বেশি অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার। রাজশাহীর কাকনহাট রেলওয়ে স্টেশনে যাত্রীদের নিরাপদে ওঠানামা নিশ্চিত করতে র্যাম্প নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে স্টেশনের সামনে কর্মসূচি পালন করে এলাকাবাসী। এ সময় তারা জানান, কাকনহাট রেল স্টেশনে ঝুঁকি নিয়ে যাত্রীরা ট্রেনে ওঠানামা করেন। ফুট ওভারব্রিজ থাকলেও অপর পাশে নামার কোনো ব্যবস্থা নেই। এজন্য শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি তারা দাবি জানান। পরে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক বরাবর স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। দেখছেন বাংলার সময়। ঈদুল আজহা সামনে রেখে গবাদি পশু প্রস্তুত করতে ব্যস্ত নওগাঁর খামারিরা। জেলায় এবার প্রায় 39,000 খামারে লালন পালন করা হয়েছে প্রায় 8 লাখ গবাদি পশু। তবে গোখাদ্যের অস্বাভাবিক দাম আর ভারতীয় গরুর অনুপ্রবেশ নিয়ে দুশ্চিন্তায় প্রান্তিক খামারিরা। বিস্তারিত এমআর রকির রিপোর্টে। পরম মমতায় চলছে খামার পর্যায়ে বিশাল দেহী সব গরুর পরিচর্যা। নওগাঁর ছোট বড় 39,000 খামারের চিত্র এখন ঠিক এমনই। কোরবানির বাজারে কাঙ্ক্ষিত দাম পেতে পশুর শেষ মুহূর্তের নিবিড় পরিচর্যায় ব্যস্ততায় খামারি ও শ্রমিকরা। আমরা আশা করছি তো এবছর ঈদের মধ্যে যদি বাজারটা একটু ওঠে তাহলে আমরা খামারিরা টিকে থাকবো। তবে গোখাদ্যর চড়া দামে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের অঙ্ক নিয়ে শঙ্কিত খামারিরা। সেই সঙ্গে সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসা বন্ধে কঠোর দাবি জানিয়েছেন তারা। গরু ছাগল ভেড়া প্রায় দিছে 3 থেকে 3,500 কোটি টাকার মতো ট্রানজাকশন হবে। ঈদের হাটে খামারিরা যেন লোকসানে না পড়ে সেদিকে খেয়াল রাখার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের। আমাদের একটা নির্বিঘ্ন যোগাযোগ রাখা, যে কোনো ধরনের গরু আসতেছে কিনা বা পশু আসতেছে কিনা অবৈধ পন্থায় সরকারি আইন এবং বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, জেলায় কোরবানি ঈদকে ঘিরে এবার প্রায় 8 লাখ গবাদি পশু খামার পর্যায়ে লালন পালন করা হচ্ছে, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় 3,000 কোটি টাকা। নওগাঁ থেকে এমআর রকি, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়। ঈদ উপলক্ষে বেড়েছে পাবনার লুঙ্গির চাহিদা, তবে তীব্র লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে উৎপাদন। এ কারণে চাহিদা পূরণে হিমশিম অবস্থা তাঁতিদের। তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। সারা দেশে মোট তাঁত শিল্পের উৎপাদিত পণ্যের চাহিদার প্রায় 50% উৎপাদন হয় পাবনা জেলা থেকে। তবে গত কয়েকদিনের তীব্র লোডশেডিংয়ে জেলায় প্রায় বন্ধ হয়ে গেছে তাঁত। কিছু কারখানায় জেনারেটরের মাধ্যমে উৎপাদন চালু রাখার চেষ্টা করা হলেও তেল সংকট ও উচ্চ মূল্যের কারণে সেটিও হয়ে উঠেছে কঠিন। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হলে ঈদের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশা সংশ্লিষ্টদের। দিন রাত 24 ঘন্টা আমরা 12 ঘন্টাও বিদ্যুৎ পাই না। কারেন্ট অসম্ভবে আমরা কাজ করে পারতেছি না, তাহলে আমাদের রুজি কমে গেল। গরমে কাজ কাম করতে পারতেছি না, অনেকটা সময় বসে থাকতে হয়। 300-র মতন শ্রমিক আছে, এখন যদি বন্ধ হয়ে যায় তাদের রুটি রোজগার সব এটার উপরেই চলে। আমাদের আবেদন কারেন্ট ঠিক মতো থাকলে আমরা সব কিছু করতে পারবো এবং আমরা ভালো
ভাবে বাঁচতে পারবো। সংকট সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সকল প্রোডাক্টিভ সেক্টরে, বিশেষ করে বাণিজ্যিক সেক্টরে যারা উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত, সেখানে আমরা পর্যাপ্ত বিদ্যুৎ আগের মতো যাতে সরবরাহ করে সেই নির্দেশনা আমরা দিয়েছি। কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে পাবনা জেলায় মোট 22,000 তাঁত রয়েছে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাওড়ে ধান শুকানোর ব্যস্ততা, এখনো ডুবে আছে হাজার হাজার হেক্টর জমি। শ্রমিক সংকটে সব ফসল তোলা অনিশ্চিত। নওগাঁ ও কুড়িগ্রামে বজ্রপাতে 4 জনের মৃত্যু। শিগগিরই একনিকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পানি সম্পদ মন্ত্রী জানালেন 16 মে চাঁদপুর ও 25 মে ফেনী যাবেন তারেক রহমান। এবং হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় রেকর্ড রোগী হাসপাতালে, নতুন করে ভর্তি 1650। আরও 7 শিশুর মৃত্যু। রাজশাহীতে কমছে না সংক্রমণ। এ ছিল বাংলার সময়ের পর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী শব্দব নিপিন। ইনান, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।